প্রিয় দর্শক, চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, যেখানে রাউন্ড অফ 32-র পরে এবার কিন্তু রোমাঞ্চ এবং সেই সাথে বলা যায় হার্ট ব্রেকিং প্রত্যেকটি ম্যাচ চলছে রাউন্ড অফ 16-এ। গতকাল আমরা দেখেছি মরক্কো ভার্সেস কানাডা ম্যাচে মরক্কো কিন্তু তাদের যোগ্যতার সাথেই পরের রাউন্ডে চলে গিয়েছে, এবং রাতে ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে, এবং সেখানে কিন্তু নাটকই বেশি হয়েছে খেলার চেয়ে। অনেক বেশি ট্যাকেল হয়েছে, অনেক বেশি ড্রামা হয়েছে, অনেক বেশি পানিশমেন্টও হয়েছে। তারপরেও কিন্তু ফ্রান্স তাদের যোগ্যতার বলেই চলে গিয়েছে পরের রাউন্ডে। আর আজ এমন একটি ম্যাচ রয়েছে যেখানে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ, ওয়ার্ল্ড তো বটেই। সেই ম্যাচটি হচ্ছে ব্রাজিল ভার্সেস নরওয়ে। আমি শ্রাবণ ও তৌহিদা এই সবগুলো ম্যাচ নিয়ে কথা বলতে হাজির হয়েছি এটিএন বাংলার পর্দায়। আপনারা দেখছিলেন হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডিতে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ফর্মার ন্যাশনাল ফুটবলার মাহবুব হোসেন রক্সি, সেই সাথে রয়েছেন সিঙ্গার রাহিদা লগ্না, এবং আরও রয়েছেন স্পোর্টস অ্যানালিস্ট আমাদের সবার প্রিয় এম কায়সার। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। ইনফ্যাক্ট তিনজনই আমার ভীষণ পছন্দের মানুষ। রক্সি ভাই, আপনার প্রিয় টিমের আজকে খেলা আছে, সেটা নিয়ে আমি পরে কথা বলতে চাই। আগে শুনতে চাই মরক্কো ভার্সেস কানাডা। সেখানে কিন্তু অনেকটা একপেশে ম্যাচই ছিল। আর মরক্কো এমন একটি দেশ, যে দেশটি আসলে গত ওয়ার্ল্ড কাপেও যেমন সবাইকে চমকে দিয়েছিল, এবার তো যোগ্যতার বলেই তারা নেক্সট রাউন্ডে যাচ্ছে। আপনি একমত? অবশ্যই। আসলে যদি আমরা প্রিভিয়াসলি চিন্তা করি, মরক্কো এই টিমটা কিন্তু 2018 থেকে শুরু করলে যে একটা নিউ জেনারেশন, এবং 2022-এ তারা আপকামিং করে এবং তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে, ব্রাজিলের মতো টিমকে হারিয়ে দিয়েছে। তো সেই চিন্তা ভাবনা থেকে যদি চিন্তা হয় কালকের যে ম্যাচ, এবং প্রথম ম্যাচ কিন্তু লিগ ওরা যে গ্রুপ পর্বে খেলা ছিল সেখানে কিন্তু মরক্কো এবং ব্রাজিল দিয়ে শুরু হয়। তখনই চিন্তা করা হয়েছে যে মরক্কোর স্ট্রেংথটা কতটুকু, ব্রাজিলের সাথে কি পজিশনে কিভাবে খেলেছে এবং এরা কতদূর যেতে পারে। তো সেটারই একটা প্রতিফলন তারা মাঠে দেখেছে। কিন্তু স্টার্টিং যদি চিন্তা করি, মরক্কোর যে স্টার্ট সেখান থেকে কানাডাকে এগিয়ে রেখেছিল। কানাডা স্বাগতিকের মতো খেলেছে, তারা হোস্ট অ্যাডভান্টেজটা এরকম নিয়েছে। তারা খেলছে আমেরিকার মাঠে, কিন্তু তাদের দর্শক এত বেশি ছিল স্টেডিয়ামে, মনে হচ্ছিল যে ওদের মাঠেই খেলছে। এবং প্রেসিং ফুটবলে যে আন্ডার প্রেশার, মরক্কো ফার্স্ট হাফে কোনো বলই সেইভাবে অ্যাটাকিং জোনে নিতে পারেনি, এবং অনেক বেশি ব্লকিং এবং ডিফেন্ডিং খেলছিল। সেই জায়গা থেকে লাস্টে যখন 60-70 মিনিটের সময় চেঞ্জ আসে, সেই চেঞ্জের সময় থেকে একটা সেট পিসে একটা দুর্দান্ত গোল করে মরক্কোকে এগিয়ে নেয় তাদের মিডফিল্ডার। এবং ওই পজিশন থেকে যখন কামব্যাক করতে হবে, কেন এই ম্যাচই হলো ডু অর ডাই, আপনাকে খেলায় জিততে হবে, জিততে হলে আপনাকে গোল করতে হবে। তো কানাডা মোর অ্যাটাকে আসে, তখনও যে এক্সপিরিয়েন্স প্লেয়ার মরক্কোর মিডফিল্ডার আরও কন্ট্রোল করে, এবং হাকিমি, দিয়াজ এবং সাইবেরির জায়গায় চেঞ্জ করে নেমেছিল রাহিমি, এবং সেও একটা গোল করে, সে লাস্ট গোলটা তার হাতে, তার পা থেকে হয়। তখনই কানাডার বিদায় বেজে যায়, যে আর তখন তারা ম্যাচে নাই। উনাহি এবং রাহিমি তারা হচ্ছে গোল করেছে, উনাহি দুটো গোল এবং রাহিমি হচ্ছে একটা। আর আশরাফ হাকিমি কিন্তু তিনি সবসময় হিরো, অলওয়েজ হিরো। এম কায়সার 4-3-3 এই কম্বিনেশনে তো মরক্কো খেলেছিল, এবং দুটো উইং ব্যাক তাদেরকে কিন্তু বেশ ভালো সাপোর্ট দিয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে কানাডা ওই জায়গাটায় তারা কিন্তু আর দ্রুত যে কাউন্টার অ্যাটাকের সময়টা আসলে বের করতে পারেনি। আপনি একমত কিনা? প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউটা আপনি দেখবেন যে মরক্কোর খেলার স্টাইলটা কিন্তু ব্রাজিলের মতো। এই যে ফরমেশনটা যেটা 4-3-3, সেটাও কিন্তু ব্রাজিলের মতো অ্যাগ্রেশন স্টাইলে। কিন্তু কালকের এই ম্যাচে আপনি হয়তো দেখে যে কেউ বলবে কিন্তু আপনি 3-0-তে জিতেছে মরক্কো, দেখে মনে হবে যেন এক পেশে ম্যাচ হয়েছে, বাট রং, 100% রং। কারণটা হলো যে প্রথম 45 মিনিট কানাডা যা খেলেছে, তাতে যদি 2-3টা গোল হয়ে যেত আমি কিন্তু অবাক হতাম না। ফুললি একেবারে আপনি হাই প্রেসিং ফুটবল খেলেছে পুরোটা মাঠ জুড়ে। সেই সময়টা কিন্তু কানাডা আক্রমণে ছিল, মানে আপনার মরক্কোকে খেলতেই দেয়নি তারা, এত বেশি প্রেসিং করেছে, একবারে পুরো দল উপরে উঠে গিয়েছে এবং সেই সঙ্গে আবার নিচে নেমেছে। তার চেয়ে বড় বিষয়টা হলো যখনই আপনি মরক্কোর পায়ে বল, তখন তারা দুজন গিয়ে তাদেরকে চার্জ করেছে সেখান থেকে, অর্থাৎ মরক্কোকে খেলতেই দেয়নি তারা। সেই জায়গা থেকে মরক্কো ম্যাচটা মোটামুটি 0-0-তে চলে আসার পর হাফ টাইমটা শেষ হয়েছে, সেকেন্ড হাফের পরে তারা প্ল্যানটা চেঞ্জ করেছে। প্ল্যান চেঞ্জ করে তারা যেটা করেছে, তারাও একটু আক্রমণটা বাড়িয়েছে, এবং তাদের সৌভাগ্য যে তারা প্রথম অ্যাটাকেই গোলটা পেয়ে গিয়েছে। কিন্তু সেটা কিন্তু ছিল আপনার কানাডার পোস্টে প্রথম অ্যাটাক মরক্কোর, সেখান থেকে তারা গোলটা পেয়েছে। এবং উনাহি যিনি গোলটা করেছেন, দুর্দান্ত কায়দায় গোলটা করেছেন, একটা আপনার সেট পিস থেকে গোল এসেছিল এখান থেকে, এক্সেলেন্ট কায়দায় যে শটটা তিনি নিয়েছেন,
এই শটটা মানে বিউটিফুল কায়দায় শট নিয়েছেন এবং সেখান থেকে গোল করছেন, এবং সেকেন্ড গোলটা যেটা করেছেন দ্যাট ওয়াজ সিমিলার, এবং সেটা কিন্তু একদম একই ধরনের গোল যুদ্ধ এদিক থেকে হয়েছে। মরক্কো বিট লাকি, বাট আমি একটু ক্রেডিট দিব তাদের কোচকে, বিকজ আফটার মানে দ্বিতীয়ার্ধে যখন খেলা শুরু হয় তখন Right. কৌশলগত যে চেঞ্জেসটা তিনি এনেছেন আমার মনে হয় ওইখানে তিনি সাকসেসফুল হয়েছেন। আরেকটা এটা কোচ নিজে কিন্তু ভালো জবাবটা দিতে পারবেন। এই জন্য কোচের কাছে এই প্রশ্নটা করা। ট্যাকটিক্যালি চেঞ্জগুলি আসলে একটা টিম উইন করতে গেলে তার স্ট্রেংথ কতটুকু এবং প্লেয়ার যে চেঞ্জ, এটা একটা বড় ব্যাপার থাকে। এফেক্টিভ ফর অপোনেন্ট, কোন প্লেয়ার ওখানে কারা দুর্বল, সেই জায়গায় আমাকে কি প্লেয়ার লাগবে, এখানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার লাগবে নাকি স্ট্রেংথ প্লেয়ার লাগবে, সেই জায়গা তিনটা চেঞ্জই এটা কাজে দিয়েছে। এবং যেটাকে বলা হয় যে ফার্স্ট হাফ যদি কানাডা বের হয়ে যেত, সেখানে ক্রেডিট গোস টু দ্য বোনো, তাদের গোলকিপার যে সেভ এবং ডিফেন্ডার যে করেছে দারুণ সেই জায়গাতে ছিল। বোঝাই যায়নি। এবং ওই সেভগুলোই কিন্তু আপনি যদি গোল রিসিভ করেন টিমের কিন্তু মোরাল অনেক ডাউন হয়, এবং ফার্স্ট হাফ গোল খেলে তার টিমকে আরো 2টো গোল করতে হবে, তখন মেন্টাল আরো বেশি প্রেশার থাকে। এবং সেকে গোস টু ক্রেডিট ফর টিমমেট এবং কোচকে, কারণ তারা কিন্তু লম্বা ঘোড়া রেস এবং যেটাকে বলা হয় ম্যাচুর টিম এক, এবং বড় ম্যাচ খেলার জন্য কানাডা কিন্তু এই পর্যন্ত এরকম রাউন্ডে যায়নি। Exactly. তারা যে কোয়ার্টার ফাইনাল 32, এখানে এর আগে কখনোই এই অ্যাডভান্টেজটা পায়নি, এবং মরক্কো কিন্তু সেই জায়গায় খেলে আসছে। তো ম্যাচুরড প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার কখন কাজ করতে হবে এবং নিখুঁত ফিনিশিং, গোল করার জন্য যে সুযোগ একটা দুটো আসে সেটাকেই কাজ করেছে একদম ট্রুলি, এবং খুব সুন্দর করে আপনি বলেছেন, কারণ ওই যে বলেছি আপনি তো কোচ হিসেবে কাজ করছেন বাংলাদেশের ফুটবলের ক্ষেত্রে। আর মরক্কোকে নিয়ে এত কথা হচ্ছিল, আমাদের মাঝে একজন সিঙ্গারও আছে। একটা মজার ইনফরমেশন দিতে চাই, আসলে আফ্রিকার কোনো দেশ কখনো এতবার সেমিফাইনালে উঠে নেই, এতবার তারা 16-এ উঠে নেই যতবার মরক্কো মরক্কো উঠেছে। এসছে একদম। এবং আরো ড্রামাটিক বলবো না, এটা একটা অদ্ভুত একটা বিষয় যে 2022-এর আগের 10-15 বছর কিন্তু তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে চান্স পায় নাই। হ্যাঁ। এটা অনেকেই হয়তো জানে না, এবং তাদের যে উত্থানটা, তাদের যে ডেভেলপমেন্টের নকশা তারা কষেছিল 1986-র পরে 96 পর্যন্ত এই সময়টা, সেটারই মানে ডেভেলপমেন্টের যে ফসলগুলো আমরা পাচ্ছি সেটা কিন্তু এখন। তো এবার তারা জানান দিচ্ছে যে শুধুমাত্র সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল না, এবার তারা Final লম্বা পর্যন্ত যেতে রেসের পারে, ঘোড়া। হ্যাঁ, সেটাই। লগ্না আপুর কাছে জানতে চাই, এই খেলাটা তো নিশ্চয়ই দেখা হয়েছে কি, মরক্কো ভার্সেস কানাডা? হ্যাঁ, যখন ওই যে কার্ডের অনেক ছড়াছড়ি, মানে কার্ড না, মানে যখন অনেক মানে ফাউল হচ্ছিল অনেক বেশি, ওইটুকু পর্যন্ত আমার দেখা হয়েছে, তারপরে আমি ঘুমিয়ে গেছি। আসলে অনেকটা আচ্ছা, দেখা যাই হোক। আপনার টিমের খেলা নেই, এই কারণে তো না, না, নিজের টিম তো না, নিজের নিজের টিম team- আর্জেন্টিনার তো বোঝা হ্যাঁ, যাচ্ছে। মানে কি এত মানে বেশি ফাউল হচ্ছিল এরকম, দুই দলে এরকম এরকম, তারপরে আমার মনে হচ্ছে যে ঘুমিয়ে পড়ি। মানে তবে আজকে কানাডা প্রোগ্রাম হচ্ছে। মরক্কো এই ম্যাচটার থেকে ফ্রান্স এবং প্যারাগুয়েতে ফাউল বেশি foul ট্যাকল হয়েছে। বেশি হয়েছে, হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ, নাটক তারপর তো হয়েছে। আরো বেশি হয়েছে, তখন তো আমি আরো তখন তো ঘুমিয়েছিলাম। আরো সব রিজার্ভ এই রেখেছে আর কি। আর্জেন্টিনার জন্য, Right, right, right. পর্যন্ত যে না, খেলতে হবে আজকের জন্য কিন্তু রিজার্ভ আছে, আচ্ছা, কারণ আজকে ব্রাজিলের আর্জেন্টিনার খেলাটা ম্যাচ যখন দেখব। হবে ব্রাজিলের- তখন উনি কিন্তু ঘুমাতে পারবে না, কারণ আর্জেন্টিনার ম্যাচ যখন পরবর্তী যে ম্যাচটা আর্জেন্টিনার মিশরের সঙ্গে, হ্যাঁ। সেটা কিন্তু বাংলাদেশ সময় রাত 8টায়। রাত 8টায় নিশ্চয়ই আপনি ঘুমান না। না, 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 একদমই না। সেটা হ্যাঁ। দেখা হবে তো নিশ্চয়ই। না, Okay. আর্জেন্টিনা খেলা তো দেখা হয়, ব্রাজিলের খেলাও কিন্তু আজকে আমি দেখব। দেখা হয়। হ্যাঁ, সেখানে আজকে কোন রাত দলকে 2টায়। সাপোর্ট করবেন, নরওয়েকে না ব্রাজিলকে? আসলে সাপোর্ট কাকে করব, কাউকেই না। আরে সত্যিটা বলেই দেন। আচ্ছা, আমরা যারা আর্জেন্টাইন বাংলাদেশের, আমরা আমাদের মধ্যে কেমন জানি একটা মানে এটা কালচারই হয়ে ব্রাজিল গেছে একটা আমার মনে কাজ হয়, যে করে। যারা যারা Anti-Brazil. হ্যাঁ, Anti-Brazil, Anti-Brazil, anti-Argentina। হ্যাঁ, অ্যান্টি আর্জেন্টিনা। বাট একটা কথা বলি, যারা ট্রু স্পোর্টস লাভার তারা কখনোই কাজটা anti হয় করে না। না। হ্যাঁ, না, আমি চাই যে আজকে নেইমার খেলুক, এবং তারা ভালো খেলে যে ভালো করবে। আসলে আমার মনে হয় ফুটবলটা শুধুমাত্র ভালো খেলার উপর ডিপেন্ড করে না, লাকটাও depend করে। লাকটা ডিপেন্ড করে। সেক্ষেত্রে এখন সবাই তাদের যোগ্যতা নিয়ে উঠেছে, এখন যে ভালো করবে আসুক। আমি চাই ব্রাজিল জিতুক, কেন আর্জেন্টিনার সাথে একটা ম্যাচ দেখার আমার খুব ও ইচ্ছা মাই আছে। গড, Challenge- সেমিফাইনালে দেখা হবে চ্যালেঞ্জ তাহলে। জানিয়ে দিচ্ছেন। Challenge, না, হ্যাঁ। না, একটা এটা কিন্তু আমার ইচ্ছা না, আমার এটা মতো সবার কোটি কোটি দর্শকের আমাদের ইচ্ছে। বাংলাদেশের তো মোটামুটি আমি বলবো যে আমাদের 80% হচ্ছে ভাগাভাগি করে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টার। এটা আসলে আমি বলি যে বংশানুক্রমিক ভাবে আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিল পেয়েছি। সেক্ষেত্রে মানে এটা ব্রাজিলদের চাওয়াও আর্জেন্টিনাদের চাওয়ার, বাংলাদেশে যে একটা ম্যাচে দুজন একসাথে তো খেলবে। আর্জেন্টিনার যে লাস্ট ম্যাচটা কেপ ভার্দের সাথে, ওটা নিয়ে আপনার সাথে কথা বলবো, কিন্তু আপনার একটা খুব সুন্দর গান আছে, আমি যদি ভুল না করে থাকি, তাই না? একদম ঠিক। গানটা কোন দলকে নিয়ে লেখা? আপনি বুঝতেই পারছেন কাকে নিয়ে, আমার আর্জেন্টিনাকে favorite নিয়ে। team। ওকে, সো গানটার কিছু অংশ চলুন আমরা সবাই মিলে দেখে আসি। এনজয় করি ঠিক আছে, ওকে। ওয়াও, মেসি তো এবার গোলের পর গোল করে যাচ্ছে, রেকর্ডের একদম পর আমাকে রেকর্ড। অনেকেই বলছিল, শ্রাবণ আপু, যে
তুমি গানটা কিন্তু আমার লেখা এবং সুর করা, নিজের গাওয়া। আমার নাচের কোরিওগ্রাফিটাও কিছুটা আমি করেছি, আমি তপু এবং না মানে চেষ্টা করেছি। তো যাই হোক, এখন সবাই বলছিল যে তুমি লিখেছো আমরা মেসির গোলেতে হাসি, এরপর থেকে তো গানটা মেসি তো গোলই করে যাচ্ছে, প্রতিটা ম্যাচেই সে গোল করেছে এবং এই বিশ্বকাপে তার ৭তম গোল চলছে এবং 20টি গোল হয়েছে ওয়ার্ল্ড কাপে, এবং সেটা তো রেকর্ড, তাই না? অনেকগুলো রেকর্ড হয়েছে। হ্যাঁ, মানে সে নামছে আর রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা ম্যাচে নামছে, প্রত্যেকটা ম্যাচে একটা করে রেকর্ড সে ভাঙছে। এবার একটু ভাঙছে। সত্যিকার কথা শুনতে চাই যে কেপ ভার্দে ম্যাচের সাথে আর্জেন্টিনার মনটা কি একটু খারাপ হয়েছিল? না, প্রথমে আসলে কি বিষয়টা হচ্ছে এরকম, প্রথমে খুব রিল্যাক্স ছিলাম। আচ্ছা। যখন খেলা শুরু হলো তখনও কিছুক্ষণ রিল্যাক্স ছিলাম, তারপরে যখন খেলাটা মাঝ পর্যায়ে চলে গেল তখন আমাদের তো মোটামুটি, সত্যি কথা আপু, এটা যে মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে গেছে একটা সময়, যে মনে হচ্ছিল কি হবে যখন 2-2 সমতায় চলে আসলো। মানে ওই মোমেন্টটা আসলে প্রত্যেকটা আর্জেন্টাইন, এবং আমার মনে হয় ব্রাজিলরা তখন খুব খুশি ছিল এবং আর্জেন্টাইনরা তখন একদম খুব খারাপ অবস্থা ছিল। হ্যাঁ, থার্ড লাস্ট টাইমে যে যখন আসলে একটা গোল হয়ে গেল তখন আসলে কিন্তু আত্মঘাতী গোল ছিল। যাই হোক, উনি মেসিকে নিয়ে গান লিখছেন এবং মেসি গোল করেই যাচ্ছে। তা আমার মনে হয় যে আর্জেন্টিনা আরেকবার চ্যাম্পিয়ন, এই এসেন্সে যদি আরেকটা গান লেখেন গান হয়ে যায় তাহলে এবার কিন্তু না এটা আসলে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি একটু এই কথাগুলোতে ফিরতে চাইবো, আর্জেন্টিনা ম্যাচে একটু ঢুকবো, আমি দুইজন এক্সপার্টের কাছ থেকেও শুনবো, তার আগে ছোট্ট একটা ব্রেক নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আপনারা দেখছিলেন হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডি। ফিরছি একটু পরে। ওয়েলকাম ব্যাক, সাথে আছে আমি শ্রাবণ ও তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডি। আমি তো আছি, আপনারাও আছেন, সেই সাথে রয়েছেন মাহবুব হোসেন রক্সি, রাহিদা লগ্না এবং এম কায়সার। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমার প্রশ্নটা ছিল আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে। এম কায়সার, আপনার কাছে জানতে চাই, আর্জেন্টিনা কি কিছুটা হতাশ করেছিল সেদিন খেলায়? কিছুটা তো অবশ্যই, কারণটা হলো যে কেপ ভার্দে তাদেরকে চমকে দিয়েছে। আর্জেন্টিনা হয়তো মনে করেছিল যে কেপ ভার্দে একেবারে লো ব্লক ডিফেন্সে খেলবে, কিন্তু সেটা না করে তারা কিন্তু অ্যাটাকিং মুডে খেলেছে এবং ব্লকটা তারা করেছে, কিন্তু ব্লকটা করেছে আপনার মানে হাইলাইন ডিফেন্স ব্লক করেছে। এর ফলে যেটা হলো যে মিডফিল্ডটা তাদের নিজের দখলে ছিল, তারা বেশ কয়েকবার অ্যাটাক করেছে এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে দুবার কিন্তু তারা ম্যাচে ফিরে এসেছে। সো আর্জেন্টিনাকে দুর্দান্ত একটা চ্যালেঞ্জ তারা দিয়েছে। সবকিছু মিলে বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো খেলতে আসা একটা দল যখন এই পারফরমেন্স করবে, আমি সেটাকে বলবো যে এই কেপ ভার্দে এই ম্যাচটা হেরেও অমর, এবং তারা একটা রূপকথার গল্প লিখে গিয়েছে এবং সেই গল্পটা অনেক দিন আলোচনা হবে। আর আপনার আর্জেন্টিনা যেভাবে যে কায়দায় ম্যাচটা জিতেছে, তাতে কিছুটা হলেও তাদের কিন্তু আপনার প্রশ্নের মুখে পড়েছে তাদের যোগ্যতা, সক্ষমতা এবং বিশ্বকাপ জেতার মতো পজিশনে এই মুহূর্তে এই পুরো দলটা রয়েছে কিনা, বা সমশক্তির দলের সঙ্গে যখন খেলাটা পড়বে তখন আর্জেন্টিনার কি অবস্থা হবে সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। কিছুটা ছন্ন ছাড়া লেগেছে। আর এই ম্যাচে হিরো হচ্ছে ভজিনিয়া, তাকে নিয়ে বারবার কথা হচ্ছে, তিনি রীতিমতো একদম সুপারস্টার হয়ে গিয়েছেন। রক্সি ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো, ফ্রান্স এবং প্যারাগুয়ে, এখানে প্যারাগুয়ে টোটালি ডিফেন্সিভ খেলেছে, যেন দেয়াল দেয়া ছিল যে গোল কোনোভাবেই করতে দিবে না, তারপরে গোল তো হলো 70 মিনিটে পেনাল্টি থেকে। দিস ইজ ডিফারেন্ট ফুটবল, ওয়ে আর নট ইন্টারেস্ট ফর দিস ফুটবল। কিন্তু ফুটবলের পরিবেশে সব কিছুই আছে। এটা হলো নেগেটিভ ফুটবল বলে, এবং এন্টি, যেটাকে আমরা খেলতে দিব না এবং টর্চারিং করবো। সেই এই ফুটবল, যে ফ্রান্স এত গোছানো ফুটবল খেলে এবং ফ্রান্সকে ধরা হচ্ছে এখনকার লাস্ট চ্যাম্পিয়নের দাবিদার, এবং লাস্ট ম্যাচ খেলে আর্জেন্টিনার সাথে রানার আপ হয়েছে এবং সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। সেইখান থেকে ফ্রান্সেরও কোচ সেই পলিসিতে গিয়েছে, যারা প্যারাগুয়ে তারা খেলেছে কিন্তু অনেক নেগেটিভ, সেটা তাকে জার্মানকে হারিয়ে এই জায়গায় এসছে। তো ওদের পলিসি ছিল এরকম, ওরা টাইব্রেকার পর্যন্ত যাবে, তারপরে ওখানে যে যদি করতে পারে। তো ওই প্ল্যান অনুযায়ী সবসময় তারা ডিফিকাল্ট এবং অনেক বডি কন্ট্যাক্ট খেলেছে, সেটাতে ফাউল করেছে। এবং রেফারি এখানে একটা আমার কাছে আশ্চর্য লেগেছে, উজবেকিস্তানের রেফারি ছিল, ওরা 27 বার ফাউল করেছে, একটা হলুদ কার্ড দেখায়নি, এবং ফ্রান্সের দুটো হলুদ কার্ড দেখেছে। তিনটা খেয়েছে ফ্রান্স এবং একটা খেয়েছে হচ্ছে প্যারাগুয়ে। যাই হোক, 38 ডিগ্রি সেলসিয়াসে খেলা হয়েছে, উত্তপ্ত ছিল সবার মাথা মেবি। আমরা এবার ব্রাজিল ভার্সেস নরওয়ে ম্যাচে একটু ঢুকতে চাই, কারণ এই ম্যাচটা হাই ভোল্টেজ একটা গেম, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বসে থাকবে এই খেলাটা দেখতে। তার আগে এই দুই দলের সমর্থকেরা কি করছে ওয়ার্ল্ড জুড়ে আমরা একটু দেখে আসতে চাইবো তার ঝলক।
ওয়াও ফ্যান্টাস্টিক, সাম্বা ডান্স হবে নাকি ভাইকিং রু হবে সেটাই আজকে দেখার বিষয়। লগ্ন আপনার কাছে জানতে চাই, এই ম্যাচে নরওয়ে সাপোর্টার? অবশ্যই আমার হালান্ডকে ভালো লাগে। আমি ও। কেন কেন ভালো লাগে, আমার মনে হয় যে ও অনেক বেশি প্রমিসিং, হ্যাঁ। এবং মেসি যদি কোনো রেকর্ড মানে ভঙ্গ করতে পারে, মনে হয় হালান্ড, আমার মনে হয়। মেসির রেকর্ড ভঙ্গ করতে পারে আর্লিং হাল্যান্ড, হতে পারে এটা মানে অবশ্যই। কখনো না এখনো কখনো, কিন্তু হ্যাঁ। গোল্ডেন বুটের লড়াইয়েও তিনি টিকে রয়েছেন, হ্যাঁ, আর্লিং আমার হাল্যান্ড ভালো লাগে। ছাড়াও নরওয়ের আরো অনেক ইয়াংস্টার আছে যারা কিন্তু দারুণ প্রতিভাময়। মাহবুব হোসেন রক্সি, আপনার কাছে জানতে চাই, নরওয়ের হাল্যান্ড ছাড়া আর কে কে টাফ টাইম দিতে পারে ব্রাজিলকে? না, এখানে তো আসলে ওদের যে অ্যাটাকিং সাইডে আছে সেটাও চিন্তা করলে ওদের ক্যাপ্টেন এখানে মাইকেল আছে ওডিগার্ড। মার্গের ওডিগার্ড, দুর্দান্ত প্লেমেকার, সব বলই খেলে, আর্সেনালও সে ক্যাপ্টেন। আর ওর সাথে লুসা। ওখানে আছে অ্যান্টনি লুসা, ওখানে আছে সলার এবং বার্গে, এই চারজন ওরাও 4-3-3 খেলে। এটা ব্রাজিলের জন্য একটা বেশি আন্ডার প্রেশার তৈরি করবে এবং ওদের যে টিম ওয়ার্ক সেই চিন্তা করলে এখানে আমরা ব্রাজিলকে নিয়ে অনেক ইয়ে আছি। কেন ব্রাজিলের টেনশনে আবার আছেন একটু? না, ব্রাজিলের জন্য না, আমার চেয়েও কোচ বেশি টেনশন করবে, কারণ হলো কোচের যে কি প্লেয়ারের মধ্যে দুজনের ইনজুরি হয়েছিল লাস্ট ম্যাচে, সেই পাকেতা। প্রেশারটা পাকেতা খেলতেই পারবে না এবং ক্যাসিমিরো ফিরেছে, এখন ওই জায়গায় যে চেঞ্জ করবে সেকে কাকে খেলাতে পারে সেটা নিয়ে আন্টার আজকে ছেলে। তো নেইমার খেলবে মোটামুটি অনেকটা নিশ্চিতই করেছে, বাট আমি জানি না নেইমার না। যেমন মিস্টেরিয়াস, তার খেলা না খেলাটাও অনেকটা আনপ্রেডিক্টেবল। এমএম কায়সার, কি মনে হচ্ছে নেইমার কি খেলবে? না, এটা অনেক বড় একটা রিস্ক হয়ে গিয়েছে যে ব্রাজিল যে তাকে নিয়েছে, তাকে তিনি আনসার্টেইন, তিনি জানেন না তিনি খেলবেন কিনা, বা কোচও সেরকম ভাবে জানাননি যে খেলবেন কিনা। যদি খেলেন, খেলতে তো হবে, না খেললে তো ধরেন আপনি কবে খেলবেন তিনি, বা ফুল টাইম খেলতে পারবেন না এটা নিশ্চিত। হ্যাঁ। তিনি হয়তো 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট এই ধরনের, এর চেয়ে বেশি সম্ভবত তার খেলার সুযোগটা নেই, ফিটনেসটা নেই ওইরকম। ফিটনেসটাও নেই সেরকম ভাবে। সো এটা ইটস এ ভেরি ক্যালকুলেটিভ একটা রিস্ক নিয়ে কিন্তু তাকে নিয়ে এখানে এসেছেন। যে তাকে নিয়ে আসা হচ্ছে এই কারণে যে তিনি হয়তো 10 বা 15 মিনিট বা 20 মিনিট 18 মিনিটের মতো খেলবেন, একটা খেলে হয়তো 2-3টা আপনি একটা টান দিবেন বা 2-3টা বল নিয়ে সামনে বাড়বেন, ম্যাচের গতি হয়তো সেখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, অথবা একটা ডিফেন্স ছাড়া পাস দিবেন, অথবা একটা ফ্রি কিকে গোল করবেন। বাট সেটা কবে হবে, কখন হবে, এই অনিশ্চয়তা কিন্তু রয়েই যাচ্ছে। ওয়ারেজ আপনি একটা 15 থেকে 20 মিনিটের জন্য একজন খেলোয়াড়কে নেওয়ার চেয়ে আপনি পুরো 90 মিনিটের জন্য একজন ইয়াং পটেনশিয়াল খেলোয়াড়কে নেওয়াটা অনেক সহজ বিষয়। এটা হয়তো আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি, কিন্তু কোচ নিশ্চিতভাবে তিনি তার অন্য কোনো ফর্মুলা রয়েছে, অন্য কোনো প্ল্যান রয়েছে। বাট নেইমার খেলুক, নেইমারের ঝলক দেখার জন্য কিন্তু অপেক্ষা করছে সবাই, কারণ নেইমার মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, নো ডাউট। এবং তার খেলাটা দেখতে সুন্দর লাগে। ব্রাজিলের যে খেলার স্টাইল, যেটা যে খেলার সাথে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সেই খেলার সাথে পুরোপুরি কিন্তু নেইমারের খেলাটা যায়। এত চমৎকার করে তিনি ড্রিবলিং করতে পারেন। আমার মনে হয় রোনালদিনহোর পরে আমি আর মানে এত সুন্দর ব্রাজিলের কোনো ইন্ডিভিজুয়াল স্কিলফুল প্লেয়ারকে দেখিনি, শুধু ড্রিবলিং এর ক্ষেত্রে। রাইট। যে ভিনিসিয়াসও দুর্দান্ত করেন, কিন্তু আপনি তবে যদি তুলনা করেন তাহলে নেইমারের নেইমার এই এগিয়ে ড্রিবলিং কে রয়েছেন। যিনি আসলে স্বপ্ন দেখেন করবেন, সেই প্লেয়ার কিন্তু এই ম্যাচে খেলছে। নুসার কথা বলছি, তার আদর্শ কিন্তু নেইমার, এবং তার এরকম একটা ড্রিবলিং কিন্তু এবারে আমরা আইভরি কোস্টের এগেইনস্ট দেখেছি। সেটা আজকে কি হবে যদি তার আদর্শের প্লেয়ারটি মাঠে থাকে এবং তিনিও খেলেন, একটা দারুণ একটা মুহূর্ত তৈরি হবে। একেবারে প্রেডিকশনে যেতে চাই, আমি শেষের দিকে আছি। রক্সি ভাই, না, সবকিছু মিলে আসলে অনেক কম্পিটিটিভ ম্যাচ, সেখানে ব্রাজিলকে এগিয়ে রাখছে, 1-0 জিতবে। 1-0। আপু? আমিও ব্রাজিলকে এগিয়ে রাখতে চাই। আরেকটা কথা বলবো আপু প্রেডিকশনের আগে, সেটা হচ্ছে যে কিছু খেলোয়াড় আমার মনে হয় যে তারা দলের উপরে ঊর্ধ্বে চলে যান, যেমন? যাদেরকে সব, যেমন নেইমারকে আমিও কিন্তু ভালোবাসি। সো ব্রাজিলকে আপনি এগিয়ে রেখেছেন এমএম কায়সার? আমি ব্রাজিল 2-0, আর পরের ম্যাচটা আমি মেক্সিকোকে এগিয়ে রাখবো ইংল্যান্ডের সঙ্গে। ওকে। অন্তত মেক্সিকো ওখানে জিতবে, সেটা আবার 2-1। আচ্ছা, নরওয়েকে কেউ এগিয়ে রাখেন নাই, সো আমি এবার বাজি ধরলাম নরওয়ের পক্ষে। ঠিক আছে, একজন প্রতিপক্ষ থাকতে হয়, দেখা যাক ম্যাচ তাহলে শেষ তো হলে। ইন্টারেস্টিং হবে না। ম্যাচ শেষে হয়ে যাবে। বাট এক পেশে কোনো গেম চাই না। আপনারা সবাই কিন্তু 2-0 না হয় 1-0 বলেছেন। আমি চাই 2-2 হোক, টাই ব্রেকার যাক, টাইব্রেকারে যেতে পারে কিন্তু আজকে। টাইব্রেকার যেতে পারে, হ্যাঁ। হ্যাঁ। টাইব্রেকারে গেলে আজকে কিন্তু খেলাটার এক্সাইটমেন্টটা অন্যরকম হয়। অন্যরকম, হ্যাঁ। আর প্রিয় দল হলে সবাই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে হার্ট অ্যাটাক করতে থাকে। একদম। তারপরেও ইটস এ লটারি, ইটস অ্যান ইভেন ম্যাচ, এটা যে কেউ জিততে পারে। যে কেউ যেতে পারে। বিশ্বের অনেক মানে সুপারস্টাররা আপনি টাইব্রেকার মিস করেছেন, আবার অনেক আপনার র্যাঙ্কিং এ পিছে থাকা দলও কিন্তু টাইব্রেকারে জিতে গিয়েছে। Okay. জার্মানির সাথে প্যারাগুয়ে জিতে এসেছে যে। রাইট, এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ সো মাচ। আমি তো আবারও বলছি, খুবই এক্সাইটিং ম্যাচ দেখার প্রত্যাশায় প্রিয় দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাই। আর ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, সেই সাথে আমাদের এই স্পেশাল শো কিন্তু চলতে থাকবে রবি এবং মঙ্গলবার ঠিক 5:30টায় এটিএন বাংলার পর্দায়। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।